নমস্কার, আমি পারমিতা। শুরু করছি জেলা সারাদিন। প্রথমে চোখ রাখবো এই মুহূর্তের হেডলাইন্সে। আসানসোলের জামরা শালগড়িয়ায় ধসে ক্ষতিগ্রস্ত কয়েকটি বাড়ি। পরিদর্শনে গেলে বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পলকে গো ব্যাক স্লোগান। আউশগ্রামের দেবশালা পঞ্চায়েত প্রধানের ছেলেকে খুনের ঘটনায় নয়া মোড়। তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ 3 জন গ্রেফতার। হিংসার তদন্তে ডোম জুড়ে রাজীবপল্লী ও বাঁকড়ার 8 জনকে নোটিশ সিবিআইয়ের। 12 সেপ্টেম্বর নিজাম প্যালেসে হাজিরা নির্দেশ। জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে জলপাইগুড়িতে। হাসপাতাল পরিদর্শনের পরে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক জেলা শাসকের। গঙ্গার ভাঙনে নিঃস্ব কালিয়াচকের বীরনগর এলাকার মানুষ। জলের প্রচণ্ড ঘূর্ণিতে একের পর এক গ্রাম নদীর গর্ভে। অনিশ্চয়তায় এলাকার মানুষ। করোনাকালে মা দুর্গা হাজির হবেন মর্তে। তার আগেই নাগরাকাটার অসুর জনজাতিদের প্রথম ডোজের ভ্যাকসিনের তোড়জোড়। পুজোর আগে কদর বাড়ছে কালিয়াগঞ্জের পোড়ামাটির গহনার। দিন রাত এক করে গহনা তৈরিতে ব্যস্ত কুনোর হাটপাড়া গ্রামের শিল্পীরা। জেলা সারাদিনের বিস্তারিত খবরে নজর রাখবো, তবে এখন সময় একটা ছোট্ট বিরতির। আসানসোলের দক্ষিণ থানার জামরা সংলগ্ন শালগড়িয়া এলাকায় রবিবার গভীর রাতে আচমকাই ধস নামে। ধসের জেরে কয়েকটি বাড়ির দেওয়ালে ফাটল ধরেছে। সোমবার সেই ধস কবলিত এলাকায় গেলে স্থানীয় বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পলকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা। বিধায়ককে গো ব্যাক স্লোগানও শুনতে হয়। আসানসোলের দক্ষিণ থানার জামরা সংলগ্ন শালগড়িয়া এলাকায় রবিবার গভীর রাতে আচমকাই ধস নামলে কয়েকটি বাড়ির দেওয়ালে বড়সড় ফাটল ধরে। আতঙ্কিত বাসিন্দারা রাতের অন্ধকারে ছুটোছুটি শুরু করে দেন। বাসিন্দাদের অভিজ্ঞতা, ঘুমের মধ্যে প্রচণ্ড শব্দে বাড়ি কাঁপতে শুরু করলে সকলে উঠে পড়েন। বাড়ির ভেতরে জিনিসপত্র কাঁপতে থাকে। কর্কর শব্দে দেওয়ালে বিশাল ফাটল দেখা দেয়। এমনিতেই আসানসোলের খনি এলাকা ধসপ্রবণ। অবৈধ খাদানের কারণে তা আরো ভয়াবহ রূপ ধারণ করেছে। कल रात को अचानक जैसे भूकंप जैसा आया, उसके बाद फिर पूरा चारों तरफ अफरा तफरी मच गया। मचने के बाद सब कोई देखा, बाहर निकल के किसी का घर तरह किया, ये हो गया, जैसा धौस जैसा निकल के आया इससे। और चारों तरफ एकदम पूरा माहौल एकदम पूरा ये हो गया। हम लोग पूरा रात भर जागे रहे। प्रशासन को फोन किया गया, प्रशासन आया, लेकिन कोई पॉलिटिकल पार्टी नहीं आया और ना कोई ये आया। हम लोग खाली यही दरखास्त करते हैं कि हम लोग का जितना भी ये सब हुआ है, सरकार खाली इसका मुआवजा हम लोग को खाली देते। দেখে না দেয়ালগুলো শুদ্ধ চটচট করে খাচ্ছে। এখন সেকেন্ড লাগলো না, মানে নিশ্চয়তা সব থেকে গেল। তো কোন প্রশাসন থেকে আপনাদের আশ্বাসন দিয়েছে? এসেছিল রাত্রে, পুলিশ এসেছিল, আর আরো কে এসেছিল। পুনর্বাসনের জন্য কিছু কোথায় থাকবে এখন? ওটা তো বলেছি, এবার দেখো ওরা কিছু তোমার দিকে বলে। এদিনের বিক্ষোভের মুখে পড়ে তার সমস্ত ক্ষোভ রাজ্য সরকারের উপরে উগরে দেন আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পল। তার বক্তব্য, ধস কবলিত বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বাম আমলে কেন্দ্রীয় সরকার অনুদান পাঠিয়েছিল, তখনও কিছু হয়নি। বর্তমান তৃণমূল সরকারের আমলেও প্রাণের ঝুঁকি নিয়েই সেখানে বাস করছেন সাধারণ মানুষ। বামফ্রন্ট আমলে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকা দিয়েছিল এদের পুনর্বাসনের জন্য। কেন পুনর্বাসন করা হলো না? টিএমসি সরকার 10 বছর ধরে রাজত্ব করছে, আজকে 11 বছর। কেন পুনর্বাসন করা হলো না? আজকে এই অ্যাক্সিডেন্টের জন্য ওয়েট করছিল? কবে অ্যাক্সিডেন্টটা হবে, তারপর রাজনীতির খেল খেলবে? গো ব্যাক অগ্নিমিত্রা। বাসিন্দাদের অভিযোগ, কয়লা তোলার পরেই সেই ফাঁকা জমি বালি দিয়ে ভর্তি করার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তা হয় না। এর ফলে অল্প ঝাঁকুনিতেই ঘর দূরে ফাটল বাড়ছে। অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে এই খনি শহর। কলকাতা টিভি। জ্বর থামার কোনো লক্ষণই নেই, উল্টে জলপাইগুড়িতে বেড়ে চলেছে জ্বরে আক্রান্ত শিশুদের সংখ্যা। জেলা সদর হাসপাতালে যেখানে রবিবার 120 জন শিশুর চিকিৎসা হয়েছিল, সেখানে সোমবারে এই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 130-এ। পরিস্থিতি বিবেচনা করে এদিন হাসপাতাল পরিদর্শন করে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন জেলা শাসক মৌমিতা গোদারা বসু। কথা বলেন আক্রান্ত শিশুদের মায়েদের সঙ্গে। যদিও জেলা শাসকের দাবি, হাসপাতালে চিকিৎসাধীন শিশুর সংখ্যা আগের চেয়ে কমেছে। এদিকে ভোর হতেই বাচ্চা কোলে মায়েরা দলে দলে ভিড় জমাচ্ছেন হাসপাতালে। প্রায় সকলেই রোগের উপসর্গ এক। আক্রান্ত শিশু সংখ্যা দফায় দফায় বেড়ে যাওয়ায় স্থান সংকুলান হচ্ছে না শিশু বিভাগে, আর তাই তড়িঘড়ি 40টি শয্যা বাড়ানো হয়েছে হাসপাতালে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর,
সামগ্রিক পরিস্থিতির উপরে নজর রেখে শিশুদের আরও ভালো চিকিৎসা দিতে পেডিয়াট্রিক কেয়ার ইউনিট চালুর চিন্তাভাবনা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজকে আমরা যখন এলাম এখানে পেডিয়াট্রিক ওয়ার্ডে, তো দেখলাম যে যতজন বাচ্চার সংখ্যা ছিল তো তার থেকে এখন অনেকটা কম। তো তাদের সাথে আমরা কথাও বললাম। এখানে ট্রিটমেন্ট পেয়ে কালকে প্রায় 48 জনের মতন রাত্রিবেলাতে ডিসচার্জও হয়ে গেছে। আর নতুন একটা ওয়ার্ডও করা হয়েছে যাতে সেই বাচ্চাগুলোকে সেখানে অ্যাকোমোডেট করা যায়। তো সার্বিক পরিস্থিতি এখন অনেকটাই ভালো, বাচ্চারাও অনেকটা সুস্থ হয়ে উঠেছে। তাদের মায়েদের সাথেও কথা হয়েছে, ডাক্তার যিনি ছিলেন তার সাথেও কথা হয়েছে, এখন অনেকটা ভালো। এটা একটা টাইপ অফ ইনফ্লুয়েঞ্জা আর কি, মানে জ্বর সর্দি কাশি, এটা এই সিজনেও হয়, তো সেরকমই মনে হচ্ছে। তো সেটা এখন তারা আরও অ্যানালাইজ করবেন, কিন্তু এমনিতে কোভিডও নয় আর সেটা ডেঙ্গুও নয়। তো আপাতত ঠিকও হয়ে গেছে, প্রায় কালকে 48 জনের রাত্রিবেলাতে ডিসচার্জও হয়ে গেছে। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির। ভোট পরবর্তী হিংসা তদন্তে সোমবার হাওড়ার ডোমজুড়ে রাজীবপল্লী এবং বাঁকড়ার 8 জনকে নোটিশ দিল সিবিআই। নোটিশে তাদেরকে 12 সেপ্টেম্বর কলকাতার নিজাম প্যালেসে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশ মতো রাজ্যের বিভিন্ন এলাকায় ভোট পরবর্তী হিংসা তদন্তের পাশাপাশি ডোমজুড়ের রাজীবপল্লী এবং বাঁকড়াতেও যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দুই এলাকার স্থানীয়দের সঙ্গে কথা বলে 14 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই। এফআইআরে নাম থাকাদের মধ্যে 6 জনকে জিজ্ঞাসাবাদ করার পর 2 জনকে গ্রেফতার করা হয়। হাওড়া আদালতে তোলা হলে 2 জনকে জেল হেফাজত দেওয়া হয়। তালিকায় থাকা বাকি 8 জনের বাড়িতে গিয়ে নোটিশ দেন সিবিআই কর্তারা। ভোট পরবর্তী হিংসার ঘটনায় খুনের অভিযোগে বীরভূমের একজনকে গ্রেফতার করেছে সিবিআই আধিকারিকরা। ধৃতের নাম ভোনা মের্ধা, বাড়ি ইলামবাজারে। রবিবার রাতে হুগলি থেকে ভোনাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার বোলপুর আদালতে তাকে তোলা হলে বিচারক 4 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন। বিধানসভা ভোটের ফল প্রকাশের পরেই ইলামবাজারের গোপালনগরের গৌরব সরকার নামে একজনকে পিটিয়ে খুনের অভিযোগ রয়েছে এই ভোনার বিরুদ্ধে। পাশাপাশি কয়েকজনকে জখম করার অভিযোগও রয়েছে। পঞ্চায়েত প্রধানের থেকে ইস্তফা দেওয়ার প্রতিবাদে এবং একই সঙ্গে পুনর্বহালের দাবিতে বনগাঁয় পথ অবরোধ তৃণমূল কর্মী সমর্থকদের একাংশের। সূত্রের খবর, এদিন দুপুরে নিজের হাতে ইস্তফাপত্র নিয়ে বিডিও অফিসে হাজির হন বনগাঁ 6 গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ। কিছুক্ষণের মধ্যেই সেই ইস্তফাপত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাশাপাশি প্রসেনজিতের ইস্তফার কারণ জানতে বিডিও অফিসে ভিড় জমান তৃণমূল কর্মী সমর্থকরা। 6 গ্রাম পঞ্চায়েতের সামনে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। আজকের বিজেপি থেকে এসছে আইটি সেলের রাজ্য ও বনগাঁ উত্তর বিধানসভার ইনচার্জ যিনি অভিজিৎ ঘোষ চলে এসছেন। তারপর সুরজিৎ পাল কিষাণ মোর্চা থেকে এবং বুথ সভাপতি এবং ওয়ার্ডের সভাপতি বিভিন্ন জায়গা থেকে সমস্ত এই যে প্রায় 700-র কাছাকাছি জয়েন হয়েছে, সব চলে এসছে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বনগাঁয়। সোমবার বনগাঁর রামনগর এলাকায় এক যোগদান অনুষ্ঠানে পদ্ম ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন কম বেশি 700 জন বিজেপি কর্মী সমর্থক। যোগদান মঞ্চে উপস্থিত ছিলেন বনগাঁ জেলা তৃণমূলের সাংগঠনিক সভাপতি আলো রানী সরকার। যদিও এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন না সদ্য বিজেপি ছেড়ে আসা বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস। দলত্যাগীদের একাংশের অভিযোগ, বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে পৌঁছেছে। দল থেকে সাধারণ মানুষের জন্য কাজ করা যাচ্ছে না। আলো রানীর বক্তব্য, মুখ্যমন্ত্রীর উন্নয়নের জোয়ারে সামিল হতে বিজেপি ছেড়ে দলে দলে লোকজন তৃণমূলে যোগদান করছেন। বিজেপিতে ভাঙন অব্যাহত মুর্শিদাবাদে। রবির পর সোমবারেও জঙ্গিপুরের বিজেপি কর্মী সমর্থকরা ঘাসফুল শিবিরে যোগ দিলেন। এদিন রঘুনাথগঞ্জ পুর এলাকার
প্রতাপপুরে জঙ্গিপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাকির হোসেন অফিসে গিয়ে কয়েকশো বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন জঙ্গিপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাকির হোসেন। দলত্যাগী কর্মীদের অভিযোগ, বিজেপিতে থেকে সম্মান পাচ্ছেন না তারা। বিজেপি নেতারা প্রতিশ্রুতি দিয়ে তা রাখতে পারছেন না। পাশাপাশি দলত্যাগীরা জানিয়েছেন, রাজ্যের উন্নয়নে সামিল হতেই ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন তারা। রবিবারেও প্রতাপপুরে এক ঝাঁক বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করলেন। দলীয় কর্মীদের তৃণমূলে যোগ দেওয়াকে কটাক্ষ করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। সমুদ্র থেকে এক ঘটি জল তুলে নিলে কিছু যায় আসে না বলে মন্তব্য স্থানীয় বিজেপি নেতার। দেখেন, মাননীয় মুখ্যমন্ত্রী বাংলায় 69টি প্রকল্প করেছে, যা প্রকল্প সব বাস্তবায়ন করেছে, এবং যে আমাদের উন্নয়ন এবং আমাদের মন্ত্রী যে কাজ করছে এবং আমরা দল হিসেবে কাজ করছি মানুষের, সেই আকৃষ্ট হয়ে সব বিজেপিরা ভেঙে আমাদের তৃণমূল দলে জয়েন করছে। তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি যে বাংলার উন্নয়নে সকলে সামিল হোক। দেখুন, ভাঙনের কিছু নাই। বিজেপি নিশ্চিত ছিল এবছর 2021 বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারের জনমত, সাধারণ মানুষের জনমত নিয়ে সরকার গঠন করবে। সেই জায়গায় সেই পালে কিছু মানুষ ভিড় জমাতে এসেছিল। আমাদের সাংগঠনিক কাজ সেভাবে কোনোদিনই তিনি লিপ্ত ছিলেন না। আর বিজেপি ধরুন একটা সমুদ্রের মতো, এত বড় সমুদ্র থেকে এক ফোঁটা কি জল গেল তাতে বিজেপির কিছু এসে যায় না। সমুদ্র সবসময় জল পরিপূর্ণ থাকে। বিজেপির অবস্থা সেই রকম আছে। জঙ্গিপুর শহরে বিজেপির সংগঠন ছিল, এখনও আছে, আগামী দিন থাকবে। দু একজনকে গেল না এলো, এতে বিজেপির কোনো যায়। পদ্ম শিবির ছেড়ে ঘাসফুলে এলেন মুর্শিদাবাদের প্রায় 150 জন কর্মী সমর্থক। রবিবার রাতে বহরমপুর কান্দি বাসস্ট্যান্ড এলাকায় এক অনুষ্ঠানে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন বহরমপুর টাউন তৃণমূল সভাপতি নারুগোপাল মুখোপাধ্যায়। বিজেপি দলত্যাগীরা জানিয়েছেন, দলে তাদের সম্মান দেওয়া হয়নি। তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর উন্নয়নের শরিক হতেই তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন তারা। অনুষ্ঠান থেকেই মুর্শিদাবাদের 2 বিধানসভা কেন্দ্র শামশেরগঞ্জ এবং জঙ্গিপুরের ভোটের প্রচার শুরু করে তৃণমূল। ওই 2 কেন্দ্রের বহু ভোটারই বহরমপুরে রয়েছেন। বহরমপুরে থাকা ভোটারদের কাছে ওই 2 কেন্দ্রের জন্য ভোট প্রার্থনা করেন তৃণমূল নেতা নারুগোপাল মুখোপাধ্যায়। বিজেপি যেটা উন্নয়ন যে কথাটা বলেছিল, সেই কথাটার সঙ্গে আজকে কোনো মিল নাই। তার জন্য আমরা বিজেপি ছেড়ে আজকে তৃণমূলে। না, আমাদের সে সম্মানযোগ্য দেওয়া হয়নি। তার জন্য আজ বিজেপি ছেড়ে কংগ্রেসে নারদার হাত ধরে যোগদান করলাম, তৃণমূল কংগ্রেস। আমাদের প্রার্থী যে 3 জন প্রার্থী দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের, যার আদর্শে দল চলে, তিনি দাঁড়িয়েছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রের প্রার্থী। আর 2 জন আমাদের শামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে আমাদের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন এবং বর্তমান বিধায়ক হিসেবে নির্বাচিত ক্যান্ডিডেট, বিধানসভার ক্যান্ডিডেট। আরেকজন দাঁড়িয়েছে আমাদের আমিনুল ইসলাম, আইএনটিটিসির সভাপতি জঙ্গিপুর জোনের। আমিনুল পুরনো বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসেরই। এই 2 জন পুরনো বিধায়ক এবং আমাদের দিদি। দেখুন, জিতবে তো তারা সবাই, কিন্তু জিতবে বলে তো আত্মসন্তুষ্টির জায়গা নেই। আমাদের নেত্রী যেটা বলেছেন যে প্রত্যেক দিন মানুষের সঙ্গে থাকতে হবে, অর্থাৎ তাদের অনেক জায়গায়, এবং ভবানীপুরে কিছু ভোটার যদি এখানে থেকে থাকে, মুর্শিদাবাদে 2 কেন্দ্রে যে ভোট হচ্ছে, সেখানে আমাদের যে 2 জন প্রার্থী দাঁড়িয়েছে জাকির হোসেন সাহেব এবং আমাদের আমিরুল ইসলাম, মুর্শিদাবাদে ওই 2 কেন্দ্রে অনেক ভোটার বহরমপুরে আছে। তাদের সমর্থনে আমরা প্রচারটাও করলাম এবং আমরা যোগদানটাও এখানে করলাম। এই ওয়ার্ডে বিজেপি তো গোটা বহরমপুরে সব জায়গায় ভালো ফল করেছে, তার মধ্যে এই ওয়ার্ডে উল্লেখযোগ্য ফল করেছিল। এখানে যারা বিজেপি করতো, মনা থেকে আরম্ভ করে, মনোজ থেকে আরম্ভ করে, তারা আজকে আমাদের সঙ্গে যোগদান করলো। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির। তৃণমূল কর্মীর উপরে হামলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো হুগলির পরশুরা থানার চিলাডাঙ্গিতে। গুরুতর জখম ওই কর্মীকে আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, 100 দিনের কাজের তদারকি করতে স্থানীয় পঞ্চায়েত সদস্যদের প্রতিনিধি হয়ে এলাকায় গিয়েছিলেন কদম রসুল মোল্লা নামের ওই তৃণমূল কর্মী। অভিযোগ, বাইক নিয়ে এলাকায় যেতেই স্থানীয় ঝোপের আড়াল থেকে 5-6 জনের একটি দল কদমের ওপরে হামলা চালায়। বাইকে ভাঙচুর চালানোর পাশাপাশি তাকে বেধড়ক মারধর করে চম্পট দেয় হামলাকারীরা। খবর পেয়ে স্থানীয় তৃণমূল কর্মীরা ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘাসফুল শিবিরের অভিযোগ, বিজেপির লোকজনই তাদের কর্মীদের উপরে হামলা চালিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে পদ্ম শিবিরের পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জন্যই এই হামলা। ঘটনার তদন্ত করছে পুলিশ।
একটা 100 দিনের কাজ হচ্ছিল, তার সুপারভাইজার কদম রসুল মোল্লা তাকে বিজেপির কিছু দুষ্কৃতী পূর্ব পরিকল্পিতভাবে আক্রমণ করে। তার একটাই কারণ, ওই বিজেপির দুষ্কৃতীগুলোকে কাজ না করিয়ে তাদের খাতায় জব কার্ডের হাজিরা তুলে দিতে হবে। ওখানে যারা মেম্বার আমাদের আর প্লাস ওই সুপারভাইজার এরা আপত্তি করে, তার জন্যই ওদের উপরে এই আক্রমণ হয়। পুরসুরায় যে ঘটনাটা ঘটেছে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কোনো বিজেপি ছেলে তৃণমূলের ছেলেকে মারেনি, বেকার রং চড়ানো হচ্ছে। ওদের আবার নতুন সংগঠনে নতুন জেলা সভাপতি হয়েছে, তাকে অনেকে মানতে পারছে না, তাই এদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিন ছিল, আরও সেটা প্রকট। পূর্ব বর্ধমানের আউশগ্রামে দেবশালা পঞ্চায়েতে তৃণমূলের প্রধানের ছেলেকে খুনের ঘটনায় নাটকীয় মোড়। তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ 3 জনকে গ্রেফতার করেছে আউশগ্রাম থানার পুলিশ। গত মঙ্গলবার ভাতকুন্ডা লাগোয়া জঙ্গলের রাস্তা দিয়ে পঞ্চায়েত প্রধান শ্যামল বক্সিকে নিয়ে বাইকে ফেরার পথে পঞ্চায়েতের ছেলে চঞ্চল দুষ্কৃতীদের গুলিতে খুন হন। আর এই ঘটনা তদন্তে নেমে শনিবার রাতে 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। ধৃতদের মধ্যে তৃণমূল পঞ্চায়েতের সদস্য মনির হোসেন মণ্ডল ও হাসানুর মণ্ডল দেবশালা পঞ্চায়েতেরই সদস্য। অপর একজন ধৃত বিশ্বরূপ মণ্ডল এখানকারই তৃণমূল অঞ্চল সভাপতি হিমাংশু মণ্ডলের ছেলে। আটক 4র্থ জনের পরিচয় জানা যায়নি। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর কথায় অসঙ্গতি ধরা পড়ায় মনির হোসেন, হাসানুল এবং বিশ্বরূপকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার কামনাশিস সেন। স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি করেছিলেন খুনের ঘটনায় বিজেপির হাত রয়েছে। দলের লোকজনকে গ্রেফতার হওয়ায় কোনো মন্তব্য করতে চাননি তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। রাতের শহরে ফের চলল গুলি। শেক্সপিয়ার সরণি এলাকায় গুলি করা হলো এক কাপড়ের ব্যবসায়ীকে। আহত ওই ব্যবসায়ীকে রবিবার রাতেই ভর্তি করা হয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। আহত ব্যক্তির নাম পঙ্কজ সিং। সম্প্রতি বাঁশদ্রোণীর এক প্রমোটারের বাড়িতে ঢুকে গুলি চালানোর ঘটনা ঘটে। সূত্রের খবর, রবিবার রাতে বাবার সঙ্গে খিদিরপুরের দোকান থেকে বেরিয়েছিলেন হাওড়ার শালকিয়ার বাসিন্দা পঙ্কজ সিং। বাবা বাড়িতে ফিরে এলেও বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন ওই ব্যবসায়ী। গোর্কি সদনের সামনে আচমকাই 4-5টি বাইক তাদের ঘিরে ফেলে। বচসা শুরু হতেই বাইক আরোহীদের মধ্যে থেকে একজন পিস্তল বের করে গুলি চালিয়ে দেয়। পঙ্কজের কাঁধে গুলি লাগে। তাদের কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। ব্যবসায়িক কারণে হামলার ঘটনা ঘটেনি বলে এদিন দাবি করেন পঙ্কজের বাবা ভরত সিং। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। घटना कुछ हमको मालूम नहीं है, हम लोग साथ में निकले और उसके बाद हम लोग घर चले, हम और छोटे लड़के, और वो भी आ रहा था। रास्ते में क्या हुआ ये हमको मालूम है। बाइक से? वो बाइक था, हम लोग गाड़ी से थे। कोई दुश्मनी था? कोई दुश्मनी नहीं है, किसी से दुश्मनी नहीं है। क्या करते हैं लड़का? लड़का अपने साथ बिजनेस करता है। क्या बिजनेस? कपड़े का बिजनेस है। बिजनेस से अलावा कोई कहीं पे थ्रेट कॉल कोई व्यवसायी है? नहीं, कोई हम लोग से मालूम नहीं पड़ रहा है। नहीं, कुछ नहीं। किसी से हम लोग दुश्मनी है ही नहीं है, किसी से नहीं है। नॉर्मल है हम लोग सबसे घर जैसा व्यवहार है। जानबूझ के मतलब कुछ टीजिंग वाला चीज़ किया कुछ ऐसा? अच्छा। तो गाड़ी से ये लोग उतरा, क्या हुआ भाई, क्या बात हो गया? वो लोग झगड़ा करने लगा। अचानक से कोई आया, उसको गोली चला दी। कोई भी लड़की था गाड़ी पे? सब दोस्त लोग थे, हम 4 ही जन थे गाड़ी में। कहाँ पे टीजिंग कैसे हुआ था? गाड़ी से मार रहा था, बाइक से गाड़ी में मार रहा था। अच्छा। आपको डॉज मारा था गाड़ी से? हाँ। तो आप थे क्या गाड़ी पे? हाँ, हम तो पीछे बैठे हुए थे। मेरा दोस्त जिसको गोली लगा वो गाड़ी चला रहा था। कितना लोग था? 4 जन थे गाड़ी। और कौन कितना गाड़ी था? एक गाड़ी था। एक ही बाइक पे? नहीं, कार। जिसने मारा वो लोग बहुत सारा बाइक था, बहुत सारा लगा लोग। कहाँ पर घटना हुआ था? कासा किचन का बाहर मारा। कासा किचन के बाहर में मारा। कितने बजे के करीब हुआ है? 10:30 बजे। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির। প্রতি বছরই নিয়ম করে হাওড়ার শ্যামপুরের গঙ্গার পাড় ভেঙে চলেছে। বাঁধ মেরামতের জন্য স্থানীয় চাষিদের জমি নিয়ে জোড়াতালি দিয়ে কাজ সারা হচ্ছে বলেই অভিযোগ। নতুন করে জমি দিতে অস্বীকার করেছেন এলাকা চাষিরা। শ্যামপুর 1 নম্বর ব্লকের বানেশ্বর 1 নম্বর পঞ্চায়েতে রয়েছে টোলাখাল এবং অমরপুর গ্রাম। বর্ষা এলেই একেবারে নিয়ম করে 2 গ্রাম লাগোয়া নদী এলাকায় ভাঙন দেখা দেয়। ইতিমধ্যে বহু বিঘা জমি নদীর গর্ভে তলিয়ে গেছে। গ্রামবাসীদের অভিযোগ, সরকারি নিয়ম মেনে বিনে পয়সায় জমি নিয়ে বালির বস্তা ফেলে নদীতে বাঁধ দেওয়া হচ্ছে, কিন্তু তাতে স্থায়ী সমাধান না হওয়ায় ফের বর্ষা এলে অস্থায়ী বাঁধ ভেঙে নদীতে তলিয়ে যাচ্ছে।
জমি চলে গেলেও ক্ষতিপূরণ না মেলায় ক্ষোভ জমেছে গ্রামবাসীদের মনে। কংক্রিটের বাঁধ তৈরি না হলে তারা আর জমি দিতে রাজি নন বলে সাফ জানিয়ে দিয়েছেন গ্রামের মানুষজন। গ্রামবাসীদের দাবিকে সমর্থন জানিয়েছেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডল। তিনি জানিয়েছেন ইতিমধ্যে বিষয়টি সেচ মন্ত্রীকে জানিয়েছেন। মন্ত্রীর কাছ থেকে স্থায়ী সমাধানের আশ্বাসও মিলেছে। যেভাবে যে বাঁধের কিভাবে কাজ হচ্ছে, আপনার বাঁধের কাজ শুধু বালি দিয়ে হচ্ছে, ও কাজে মোটেই সন্তুষ্ট নয়। একটা পার্মানেন্ট সলিউশন হোক, মানে কংক্রিট যেটা মানে ভবিষ্যতে আর না নষ্ট হয়, নাহলে প্রতি বছরই আপনারা তো প্রাথমিকভাবে জমি দিতে চাইছিল না, জমির মালিক কেউ জমি দিতে চাইবে না তো স্বাভাবিকভাবেই। তাদের জমি দিয়ে দিচ্ছে, আবার সেই নদী গর্ভে চলে যাচ্ছে, আবার নদী আবার আমাদের নতুন করে জমি অ্যাকোয়ার করে নিচ্ছে তো সরকারভাবে। এইভাবে আমি চাষিদের মতামতকে সমর্থন করে এইটুকু বলতে চাই, তারা দুবার তিনবার জায়গা দিয়েছে ওখানে বাঁধ চওড়া করার জন্য, কিন্তু একদিকে ধসছে আর একদিকে চওড়া হচ্ছে। চাষিদের প্রশ্ন হচ্ছে যে প্রতি বছর বাঁধ মেরামতি হচ্ছে, একটা পার্মানেন্ট কিছু সলিউশন হচ্ছে না, আমরা কত জমি দিতে থাকবো। একই পরিবারে দুজনের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো নকশালবাড়িতে। স্থানীয় সূত্রের খবর, রবিবার গভীর রাতে পেশায় চা শ্রমিক প্রদুম তার স্ত্রী এবং মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের পর নিজেও ধারালো অস্ত্রের আঘাত করেন। ঘটনাস্থলে প্রদুম এবং তার মেয়ের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় প্রদুমের স্ত্রীকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ গিয়ে দেহ দুটি উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ। आवाज़ सुना था तो हम लोग वो देखा, फिर उसका बाद क्या क्या हुआ उसका तो हम लोग पता नहीं था। हम लोग सोचा कि हाथी उथी आया है, बल्कि हम लोग का किनारे में है, बागान साइड में है, हाथी भी आता रहता है, इसीलिए हम सोचा कि निकल के देखा तो उसका नानी सास बोला कि ऐसा वैसा हो गया है बोला। फिर हम लोग क्या बोलेगा, फिर हम लोग निकल के देखा, फिर उधर उधर हो रहा था वो लोग इधर मेडिकल जाने के लिए। फिर हम लोग कुछ बोलने तो नहीं सकेगा। ये जो प्रद्युमन है, जो प्रद्युमन बोल रहा है, ये क्या इधर में ही रहता था? ना, इधर नहीं रहता था वो। अच्छा, उसका पत्नी तो इधर आया था, तो साथ में कल आया था। यहाँ पर पार्क है, यहाँ पर आया था, इधर घूमने गया था, उधर से आया घूम के टिकर से। उसके बाद में फिर हम लोग भी रात में अब क्या बोलेगा, कितना टाइम के ऐसा हुआ या अपने आप ही ऐसा किया पता नहीं, हम लोग को मालूम नहीं है। मार के गया ना, कोई ऐसा कर दिया है। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের গঙ্গায় তলিয়ে যাওয়া দুই শিশুর খোঁজে সোমবারেও তল্লাশি জারি রয়েছে। শিশুদের খোঁজে গঙ্গায় ডুবুরি নামানো হয়েছে। শনিবার দুপুরে শামশেরগঞ্জের গঙ্গায় ফুলতলা ঘাটে স্নান করতে গিয়ে বছর 10-এর রনি শেখ নামের এক শিশু তলিয়ে যায়। স্থানীয়রা খোঁজাখুঁজির পর খবর পেয়ে শামশেরগঞ্জ থানার পুলিশ গিয়ে তল্লাশি শুরু করলেও কোনো হদিশ মেলেনি রনির। শনিবারের পর রবিবারেও শামশেরগঞ্জের শিকদারপুরের গঙ্গার ঘাটে নেহা খাতুন নামে বছর 7-এর এক শিশু তলিয়ে যায়। ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রবিবারেই ওই দুই শিশুর খোঁজে তল্লাশি চালালো পুলিশ। সারাদিন তল্লাশির পর খুদেদের না পাওয়ায় সোমবার সকাল থেকে ফের দুজনের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির। মালদহে গঙ্গার ভাঙন নতুন কিছু নয়, কার্যত এখানকার বাসিন্দাদের বেশ কয়েক পুরুষ নদী ভাঙনের সাক্ষী। জলের প্রচণ্ড ঘূর্ণিতে একের পর এক গ্রাম চলে গেছে নদীর গর্ভে। যে এলাকাগুলি এখনো অক্ষত, সেখানকার মানুষও রয়েছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে। সেই ভাঙনের কবলেই এবার কালিয়াচকের বীরনগর গ্রাম। সরকার আসে আবার চলেও যায়, কিন্তু থেকে যায় মালদহের ভাঙন। কার্যত কয়েক পুরুষ ধরে মালদহের নদী ভাঙন প্রত্যক্ষ করছেন এই জেলার বিভিন্ন প্রান্তের বাসিন্দারা। যখনই কোথাও ভাঙন সাক্ষাৎ জমের মতো হাজির হয় রাতের অন্ধকারে, ছুটোছুটি পড়ে যায় বাসিন্দাদের মধ্যে। তার সঙ্গে পাল্লা দিয়ে হুড়োহুড়ি পড়ে যায় রাজনৈতিক দলগুলিতেও। চলে দোষারোপের পালাও। একই সঙ্গে কখনো শিবির করে, কখনো বা অসহায় মানুষগুলোর মধ্যে শুকনো খাদ্য সামগ্রী বিলি করে রাজনীতির কথা বলেন তারা। সরকারের কাছে দরবার করে ভাঙন প্রতিরোধের আশ্বাস শুনতে শুনতে আজ কার্যতই পরিশ্রান্ত সেই মানুষগুলো।
সোমবার আবারও নতুন করে ভাঙনের সাক্ষী রইলেন কালিয়াচকের বীরনগর গ্রামের বাসিন্দারা। জলের তোড়ে দিন সেখানকার বিঘার পর বিঘা জমি সমেত কম বেশি 200টি কাঁচা বাড়ি নদীর গর্ভে তলিয়ে যায়। সকালে ঘুম ভেঙে উঠে ভাঙনের এই ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন বীরনগরের বাসিন্দারা। ভাঙনের তীব্রতা এতই বেশি ছিল যে কোনো রকমে প্রাণ হাতে করে নিরাপদ স্থানে পালিয়ে যেতে পেরেছেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। চোখের সামনেই সব ভেসে যেতে দেখেছেন তারা। আমাদের অসুবিধা হচ্ছে, আমরা পড়াশোনা করতে পারি না, আমাদের তিরপালের তলায় থাকতে হচ্ছে। মমতা দিদির কাছে দাবি করছি যে আমাদের জমি দেওয়া হোক। পঞ্চায়েত দিচ্ছে কিছু না, কিছু দেয় না। নদীর ভাঙন ঘরবাড়ি কেড়েছে ওদের। আকাশের তলায় প্লাস্টিক খাটিয়ে চলছে মানুষগুলোর দিন যাপন। এভাবেই থাকবেন তারা, আর তাদের সামনে রেখেই চলবে রাজনীতির দড়ি টানাটানি। কলকাতা টিভি। জলপাইগুড়ি বন বিভাগের মোরাঘাট রেঞ্জের তোতাপাড়া বিট অফিসের পাশেই রয়েছে তোতাপাড়া বনবস্তি। ঘন জঙ্গলে ঘেরা বাইসন, হাতি, লেপার্ডের আক্রমণের ভয় থাকায় বিকেলের পর থেকেই বনবস্তির বাইরে যাওয়াটা বেশ ঝুঁকিপূর্ণ। তাই পুজোর সময় এলাকার কচিকাচাদের নিয়ে বনবস্তির পুজো মণ্ডপে মেতে ওঠেন এলাকার মানুষজন। জঙ্গলের মাঝে পুজোর আয়োজন হওয়ায় মা দুর্গা এখানে বন দুর্গা হিসেবেই পূজিত হন। ডুয়ার্সের এই বনবস্তি এলাকা তোতাপাড়া বনবস্তি, প্রতি বছর এখানে বনবস্তিবাসীদের তরফ থেকে দুর্গাপূজার আয়োজন করা হয়। আর মা দুর্গা এখানে বনদুর্গা হিসাবে পূজিত হয়ে আসছেন। কল্যাণ দাস যখন জলপাইগুড়ির বন আধিকারিক ছিলেন সেই সময়ের থেকে ঠিক এই মাঠেই দুর্গাপূজার পাশাপাশি মেলার আয়োজন করা হচ্ছে। তবে বিগত 2 বছর থেকে করোনা আবহে কিছুটা হলেও পুজোর জৌলুস কমেছে। তবে এলাকাবাসীরা চান প্রতিবারের মতো এবারও যেন এখানে পুজোর আয়োজন করা হয়ে থাকে। মূলত বনবস্তির বাসিন্দাদের পাশাপাশি বনকর্মীরাও এই পুজোতে অংশগ্রহণ করে থাকেন। তো কি মেলা কি এখন হয়? এই যে 2 বছর ধরে হচ্ছে না, মেলা বন্ধ আছে। আপনারা শহরে পুজো দেখতে যান? যাই না আমরা, কেন কি এইখানে ভিতরে এরিয়া, বেকট এরিয়াতে আমরা আসি, আর ছেলেবেলায় বাইরে যাইতে পারে না। রাতে হাতি আতঙ্ক আসে, কি রাস্তাঘাট ভালো নাই, ভিতর জায়গার জন্য আমরা যেতে পারি না। এইদিকে আনন্দ করি। মোরাঘাট রেঞ্জের তোতাপাড়া বিটে যে বনবস্তি যারা আছেন তোতাপাড়া বিটের, তারা পুজোটা করে থাকেন, কিন্তু কোভিডের পরিস্থিতিতে তাদের খুব প্রবলেম হচ্ছে এবং আধিকারিকদেরও অসুবিধা হচ্ছে। তবে যেহেতু বনদেবীর পূজা তোতাপাড়া ফরেস্ট ভিলেজাররা করে থাকে, সেই কারণে কোভিড প্রোটোকল মেনে নিয়ে ছোট করে এবার পুজো সেখানটায় করা হবে। তাহলে কি এবার বন দুর্গা পুজোতে কি মেলা বসছে না? না, কোভিডের জন্য তো এবার মেলা বসবে না। प्रेपरेशंस की तैयारी वहाँ से स्टार्ट हो गई है। जेएफएमसी के साथ बात हो रहा है। ये पिछले 14 साल से हो रहा है। एक ट्रेडिशन है कि फॉरेस्ट डिपार्टमेंट अपने आप को इन्वॉल्व करता है। जो इसका साइज़ है वो थोड़ा कम ऊपर हो सकता है, बिकॉज आप जानते हैं कि 2 साल से हमारा कंट्री कोविड से जूझ रहा है। तो पूरी कोविड गाइडलाइंस को लेकर सारी सेफ्टी प्रिकॉशंस लेकर इस बार पूजा होगा। যেহেতু একদম জঙ্গলের ভেতর অবস্থিত বনবস্তি, এই কারণে এরা কিন্তু শহরে যেতে পারেন না পুজোর আনন্দ উপভোগ করতে। এমনকি এই এলাকার যারা কচি কাঁচা রয়েছেন তারাও এই আনন্দ উপভোগ করেন এই পুজোকে কেন্দ্র করেই। এখন দেখার বিষয় করোনার অতিমারিকে কাটিয়ে আবার ফের স্বমহিমায় স্বচ্ছন্দে এই পুজোর আয়োজন করা হয় কিনা। ডুয়ার্সের তোতাপাড়া বনবস্তি থেকে কৌস্তব ভৌমিক, কলকাতা টিভি। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির। সোনার উপর পাশাপাশি পোড়ামাটির গয়নার বেশ চাহিদা রয়েছে মহিলা মহলে। পুজোর আগে পোড়ামাটির গয়না তৈরিতে ব্যস্ত কালিয়াগঞ্জের কুনোর হাটপাড়া গ্রামের শিল্পীরা। যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন প্রজন্মের কাছে এই গয়নার বেশ চাহিদা রয়েছে বলেই জানিয়েছেন শিল্পীরা। পোড়ামাটির কাজের কথা উঠলেই বাঁকুড়ার বিষ্ণুপুরের নামটি চলে আসে।
বিষ্ণুপুরের মতোই পোড়ামাটির শিল্পকর্মে কালিয়াগঞ্জের কুনোর হাটপাড়া গ্রামের টেরাকোটা শিল্পীর বেশ কদর রয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে ভিন দেশেও পাড়ি দিয়েছে এখানকার পোড়ামাটির গয়না। ভিন দেশের বিভিন্ন সংস্থার পাঠানো নমুনা মেনে পোড়ামাটির গয়না সরবরাহ করে থাকেন বলে জানিয়েছেন শিল্পীরা। স্থানীয় অনেক ক্রেতা শাড়ির সঙ্গে রঙের মিল করে পোড়ামাটির গয়নার বরাত দেন বলে জানিয়েছেন তারা। শিল্পীদের দাবি, সোনা রূপার গয়নার দাম যতটা বাড়ছে, পোড়ামাটির গয়নার চাহিদা ততটাই বাড়ছে। পুজোর আগে চাহিদা মেটাতে রাত দিন এক করে গয়না তৈরিতে ব্যস্ত রয়েছেন শিল্পী সহ পরিবারের সদস্যরা। সামনে দুর্গাপূজাতে আমাদের এইসব টেরাকোটার গয়না খুবই চাহিদা, গ্রামে এবং শহরেও খুব চাহিদা। শহরের সঙ্গে মানে আমাদের গ্রামের মেয়েগুলোরও খুব চাহিদা। এই জন্য আমাদের মানে গয়নাটা এত চাহিদা, পুজোর আগে যেটা ম্যাচিং করতে আসে আমাদের বাড়ি থেকে ম্যাচিং করে শাড়ি টাড়ি আইনে আবার আমাদের বাড়ি থেকে ম্যাচিং করে আবার গয়নাগুলো কিনে নিয়ে যায়। পোড়ামাটির গয়নার প্রতি নতুন প্রজন্মের আকর্ষণে খুশি কুনোর হাটপাড়া গ্রামের টেরাকোটা শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন। শিল্পীদের আগামী প্রজন্ম এই পেশা ধরে রাখতে চান বলে জানিয়েছেন অনেকেই। কালিয়াগঞ্জ থেকে অমিতদের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির। পুজোর আর এক মাসও বাকি নেই। করোনাকালে মা দুর্গা সপরিবারে হাজির হবেন মর্তে। ট্রেন থেকে উড়ান, হোটেল থেকে রিসোর্ট, এই ধরাধামের সর্বত্রই থাকতে গেলে যেখানে ভ্যাকসিনের ডাবল ডোজ বাধ্যতামূলক করেছে সরকার, সেখানে এখনও প্রথম ডোজই পাননি এ রাজ্যের অসুররা। সেই খবর জানাজানি হতেই নড়ে চড়ে বসেছে রাজ্য প্রশাসন। যত দ্রুত সম্ভব ওষুধের প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়া যায় তার তোড়জোড় শুরু হয়েছে জলপাইগুড়ির নাগরাকাটায়। ভুটান সীমান্ত লাগোয়া নাগরাকাটার এক প্রত্যন্ত গ্রামে বাস অসুর জনজাতির খুব অল্প কিছু লোকজনের। এই প্রাচীন জনজাতির মূল বাস ঝাড়খণ্ডের গুমলা, লাতেহার, লোহারদাগা ও পলামু জেলায় হলেও জলপাইগুড়ির কেরন চা বাগানে এখনও রয়ে গিয়েছেন হাতে গোনা কিছু পরিবার। কোনো এক সময় পেটের টানে নাগরাকাটায় এসে বসবাস শুরু করার পর আর ভিটে ছাড়া হননি তারা। কয়েক পুরুষ আগে লোহার অস্ত্রশস্ত্র তৈরি প্রধান উপজীবিকা হলেও পরবর্তীকালে চাষবাস করেই জীবন ধারণ করেন অসুর জনজাতির মানুষজন। কিন্তু এ রাজ্যে যেখানে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়া চলছে সর্বত্র, সেখানে এখনো প্রথম ডোজই পাননি কেরন চা বাগানের আবাসিক অসুরেরা। সবাই অসুর সম্প্রদায়? খালি অসুর। তো এখানে লোকেদের তো দেখলাম ঘরে ঘরে জ্বর, এখানে কি ভ্যাকসিনেশন হয়েছে? হয় না, এখানে কে লাগাইছে, কেউ লাগাই নাই। ভ্যাকসিন কি হয়েছে এই গ্রামে, এই লাইনে? এই লাইনে আসেনি, কারো ভ্যাকসিন হয়নি। হেলথ ডিপার্টমেন্ট থেকে এসেছিল, স্বাস্থ্য দপ্তর থেকে বা হাসপাতাল থেকে কেউ খোঁজ নিতে? এখানে তো আসেনি। কেউ বলেছে যে ভ্যাকসিন হবে বা কিছু? হ্যাঁ, ওই দিদিটা বলছিল, ওই যে সেন্টারের দিদিমণিটা বলছিল। তারপরে এখনো হয়নি? এখনো হয়নি। এদিকে বর্ষার শুরু থেকেই জ্বর ও সর্দি কাশিতে ভুগছেন কেরন চা বাগানের আবাসিকরা, অথচ করোনাকালে ভ্যাকসিন পাননি তারা। প্রশাসনের তরফে জানানো হয়েছে অতি দ্রুতই সেখানে প্রথম ডোজের ভ্যাকসিনের ব্যবস্থা হবে, নেওয়া হবে বিশেষ সতর্কতাও। নাগরাকাটা থেকে কৌস্তব ভৌমিকের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির। কালের নিয়মে হারিয়েছে জমিদারি, কিন্তু আজও পরম্পরা মেনে রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত বাঁকুড়ার কোতলপুরের ভদ্র জমিদার পরিবারে দুর্গাপুজো হয়ে আসছে। কথিত আছে 1880 সালের 10ই অক্টোবর কোতলপুরের ভদ্রবাড়ি দুর্গা দালানের সপ্তমী সন্ধ্যা আরতি দেখেছিলেন শ্রীরামকৃষ্ণদেব। আর এই ঐতিহ্যকে সঙ্গী করে পূর্বপুরুষের প্রতিষ্ঠা করা প্রাচীন পুজো আজও করে আসছেন বর্তমান প্রজন্মের সদস্যরা। জমিদারি আমলে জৌলুস কমলেও পুজোর আয়োজনে কিন্তু খামতি রাখেন না পরিবার। লবণ ব্যবসা থেকেই কোতুলপুরের ভদ্র জমিদার বাড়ির ফুলে ফেঁপে উঠেছিল। বিভিন্ন পুজোর পাশাপাশি জমিদার বাড়ির পূর্বপুরুষরা তারা শুরু করেছিলেন দুর্গাপূজা। চৌহদ্দির মধ্যে মন্দির নির্মাণ করে পুজোয় মাততেন এখানকার ভদ্র পরিবারের সদস্যরা। আজ জমিদার নেই জমিদারিও, কিন্তু তাদের পূর্বপুরুষদের প্রতিষ্ঠা করা
প্রাণের পুজোতে আজও মেতে ওঠেন পরিবারের বর্তমান সদস্যরা। পুজোর কটা দিন যে যেখানেই থাকুক ছুটে আসেন তাদের প্রাণের পুজোর টানে ভদ্রবাড়ির চৌহদ্দির মধ্যে। এটা আনুমানিক আপনার 350 বছর তো হবেই, তার থেকে আরও হয়তো একটু বেশি হতে পারে। আর সেই থেকে আমাদের এই প্রথা চলে আসছে দুর্গা পুজোটা। আমাদের এখানে শিব দুর্গা পুজোটা হয় এবং দশ দুর্গার পুজো হয় না, এখানে শিব দুর্গা পুজো। তখন মোটামুটি আমাদের যে জমিদারি ইয়ে ছিল, প্রথা ছিল, সেই জমিদারি প্রথা থেকেই আমাদের এই পুজোর মানে শুরু হয়। এখন এই পুজোটা শুরু হওয়ার পর থেকেই আমাদের সেই একইভাবে আমাদের মানে এটা ঠিক আমাদের যে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা হিসেবে অনুযায়ী আমাদের পুজোটা হয়। সাধারণ যেটা পুজো এদিক ওদিক হয় সেই পুজোর সঙ্গে আমাদের অন্যরকম একটু পার্থক্য আছে। ঠাকুর এসেছিলেন এখানে 1880 সালে, খুব সম্ভবত 1880 সালে এসেছিলেন। তখন উনি এখানে কিছুদিন কামারপুকুরে ছিলেন। সেই সময় এখান থেকে আবার উনি যখন কয়াপাড় বদনগঞ্জ এই পাশাপাশি হয়ে যখন ফিরে যাওয়ার সময় তখন উনি এখানে তো সপ্তমী পুজো দেখে গিয়েছিলেন আমাদের। বাঁকুড়ার কতুলপুর ভদ্রবাড়ি থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি। জেলা সারাদিন আজকের মতো এই পর্যন্তই। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভিতে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।